বাবার ফোনটা কাটার পর আরাভের মেজাজ চরম খারাপ হয়ে গেল। রাগ সামলাতে না পেরে সে রাজানকে ডেকে তখনই করা এক বোতল মদ ওপরে তার রুমে দিয়ে যেতে বলল। এই মুহূর্তে চারপাশের এই নোংরা ঝামেলা থেকে মুক্তি পেতে তার একটু নেশা করা খুব দরকার ছিল। মাইশা যে তার হুমকিতে একটুও ভয় পায়নি, তা এতক্ষণে পরিষ্কার। এত রাতেও সে আরাভের বাবার কাছে নালিশ করতে ছাড়েনি। এর মানে একটাই, মেয়েটা সরাসরি তার সাথে ক্ষমতার যুদ্ধ ঘোষণা করেছে। তবে এটা একদিক থেকে ভালোই হল, এখন থেকে আরাভও নিজের চালগুলো ফ্রিলি চালতে পারবে। তার বাবা যদি ক্লাবের ব্যবসা নিয়ে কোনো নোংরামি করার চেষ্টা করে, তবে সেও এবার শেষ দেখে ছাড়বে। এই ক্লাবটা আরাভ নিজের রক্ত পানি করে গড়ে তুলেছে। পড়াশোনা শেষ করার পর নিজের জমানো প্রতিটা টাকা সে এখানে ইনভেস্ট করেছিল, পরিবারের থেকে একটা ফুটি পয়সাও নেয়নি। কত শত কঠিন পরিস্থিতি পার করে আজ এই ক্লাব তাকে মাসে লাখ লাখ টাকা লাভ এনে দিচ্ছে। তাই বাবার সম্পত্তির ওপর লোভ করার কোনো প্রয়োজন তার নেই। আমি ওপরে রুমে যাচ্ছি, তুই নিচের সবটা সামলে রাখিস। আর ওই মাইশার ব্যাপারে কথা হলো, ওর টেবিলের বিল নিয়ম মতোই নিবি। ও যদি ঝামেলা করে বা নিয়ম না মানে, তবে সরাসরি পুলিশে খবর দিবি। রাজানকে কড়া নির্দেশ দিয়ে আরাভ ওপরে চলে গেল। 3 তলার লাউঞ্জে নিজের পার্সোনাল রুমের দরজা খুলে ভেতরে ঢুকতেই সে দেখল রোদেলা বিছানায় শুয়ে ফোন ঘাটছে, এখনও ঘুমায়নি। তার হাতে তখন দামি বিদেশি মদের বোতল। এত তাড়াতাড়ি ফিরে এলেন যে? রোদেলা জিজ্ঞেস করল। কি করছিস? এখনও ঘুমাসনি কেন? আরাভ ঠান্ডা গলায় পাল্টা প্রশ্ন করল। রোদেলা বিছানা থেকে উঠে বসল। আরাভকে গ্লাসে মদ ঢালতে দেখে সে একটু এগিয়ে এল। খুব বেশি টেনশনে আছেন নাকি? আরাভের হাবভাব আজ স্বাভাবিক ছিল না। সে এমনিতে খুব একটা মদ খায় না, মাঝে মধ্যে ফ্রিজ থেকে বিয়ার বের করে খেলেও করা মদ তাকে সচরাচর খেতে দেখা যায় না। আমিও কি আপনার সাথে একটু ড্রিঙ্ক করব? রোদেলা আলতো করে জিজ্ঞেস করল। আরাভ কোনো জবাব না দেওয়ায় সে নিজে থেকেই একটা খালি গ্লাস তুলে নিল এবং অত্যন্ত মোহনীয় ভঙ্গিতে এসে আরাভের খুব কাছে ঘেঁষে বসল। কি করছিস এসব? আরাভ ভ্রু কুঁচকাল। আপনি কি সত্যিই জানেন না আমি কি করছি? রোদেলা মুচকি হেসে নিজের গ্লাসে সামান্য চুমুক দিল। তারপর আরাভের চোখের দিকে এক গভীর মায়াবী দৃষ্টিতে তাকাল। তার ছোট ছোট নরম হাত দুটো আরাভের সাদা শার্টের ওপর দিয়ে বুকে বোলাতে লাগল। সে ইচ্ছে করেই নিজের সান্নিধ্য দিয়ে আরাভের ভেতরের জমে থাকা রাগ আর উত্তেজনাকে শান্ত করার চেষ্টা করতে লাগল। আরাভ নিজের চোয়াল শক্ত করে কামড়ে ধরে নিজেকে সামলানোর চেষ্টা করছিল। তুই কি আমাকে নিজের মোহে বন্দি করার চেষ্টা করছিস? আরাভ ফিসফিস করে বলল। রোদেলা ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি হাসি ফুটিয়ে তুলল। রোদেলার সেই মায়াবী হাসি দেখে আরাভ কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। এই মেয়েটার হাসির মধ্যে এমন একটা জাদু আছে, যা নিমেষেই আরাভের মাথার সমস্ত চিন্তা আর ক্লান্তি দূর করে দিল। করা যাবে না নাকি? রোদেলা আদুরে গলায় বলল। তার সরু আঙুলগুলো একে একে আরাভের শার্টের সবকটা বোতাম খুলে ফেলল এবং শার্টটা সরিয়ে দিল। এরপর সে ঝুঁকে এসে আরাভের ঠোঁটে এক তীব্র ও গভীর নিবিড় চুম্বন এঁকে দিল, যা দুজনের ভেতরের সুপ্ত আকাঙ্ক্ষার আগুনকে এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দিল। রোদেলার ঠোঁটের তীব্র মাদকতা মদের তেতো স্বাদকেও ছাপিয়ে দুজনের শরীরেই এক অদ্ভুত রোমাঞ্চ তৈরি করল। আকুলতার পারদ এতটাই চড়ে গেল যে রোদেলা ও আরাভ সমস্ত জোড়তা আর পোশাকের দেয়াল একটানে ভেঙে ফেলে একে অপরের বাহুবন্ধনে সম্পূর্ণ বিলীন হয়ে গেল। রোদেলা আবার আরাভের সেই শক্ত কোলের ওপর এসে বসল। রোদেলার নরম ও উষ্ণ শরীর তখন আরাভের পাথরের মতো শক্ত হয়ে যাওয়া পুরুষালী আবেগের সাথে মিশে যাচ্ছিল। রোদেলা নিজের সুন্দর রূপের জাদু আরাভের সামনে মেলে ধরে তাকে ভালোবাসতে বাধ্য করল। আরাভও আর দেরি না করে রোদেলার গলায় ও বুকে মুখ ডুবিয়ে নিবিড়ভাবে আদর করতে শুরু করতেই রোদেলা সুখেও এক অজানা শিহরণে গোঙাতে লাগল। আহ, উফ, আরাভ, আরও কাছে আসুন না। রোদেলার এই খোলামেলা আকুলতা শুনে আরাভ মনে মনে বেশ অবাক হল। দিন যত যাচ্ছে, এই মেয়েটা যেন তত বেশি বন্য ও প্রেমময় হয়ে উঠছে। তারা যতদিন ধরে একসাথে আছে, এমন একটা রাতও যায়নি যেখানে তারা কেবল শান্তভাবে জড়িয়ে ধরে শুয়ে থেকেছে, কোনো না কোনো পক্ষ থেকে ভালোবাসার শুরুটা হবেই। তুই বড্ড বেশি উস্কানি দিতে পারিস। আরাভ নেশাতুর চোখে রোদেলার চেহারার দিকে তাকাল। সে রোদেলার সুন্দর অঙ্গে নিজের তপ্ত নিঃশ্বাসের ছোঁয়া দিতে লাগল এবং অন্য হাত দিয়ে ওর কোমর এমন শক্ত করে মর্দন করতে লাগল যেন ওকে নিজের অস্তিত্বের সাথে মিশিয়ে নেবে। রোদেলা তীব্র সুখে নিজের শরীরটা আরাভের ওপর আরও জোরে চেপে ধরল। আরাভ আর ধৈর্য ধরে রাখতে পারল না,
সে রোদেলার সরু কোমরটা দুই হাতে ধরে এক ঝটকায় নিজেকে রোদেলার গভীর সান্নিধ্যে পুশ করে দিল। উফ, আরাব, লেগেছে আমার। সুখ পেতে হলে একটু সহ্য করতে হবে, এবার নিজেই নিয়ন্ত্রণ নাও, আরাব কামার্থ গলায় বলল। রোদেলার শরীরটি আরাবের সেই তীব্র পুরুষালী চাপের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য প্রথমে আস্তে আস্তে কোমর দোলাতে শুরু করল। আরাব নিজের বড় হাত দুটো দিয়ে রোদেলার কোমর ধরে ওকে এই মিলনে সাহায্য করছিল। আহ, উফ, রোদেলার পুরো শরীরে তখন তীব্র সুখের ঢেউ খেলছিল। তাদের গতি বাড়াতেই ঘরের ভেতর দুজনের ভারী নিঃশ্বাস আর কামুক গোঙানি চারদিকের বাতাসকে ভারী করে তুলল। উফ, রোদেলা, তোর এনার্জি তো দারুণ। আরাব রোদেলার কোমর ধরে নিচ থেকে ওপরের দিকে পাল্টা পুশ করতে লাগল। মাঝে মধ্যে সে রোদেলার ফর্সা কাঁধে ও গলায় নিজের ঠোঁট ছুঁয়ে দিচ্ছিল। আহ, আরাব, আমার খুব ভালো লাগছে। রোদেলা মাথা উঁচিয়ে এক অদ্ভুত ঘোরে চিৎকার করতে লাগল, কিন্তু তার কোমরের গতিতে কোনো কমতি ছিল না। রোদেলার শরীরের এই জাদুকরী ঘূর্ণন দেখে আরাব বন্য পশুর মতো গর্জে উঠল এবং তার শক্ত শরীরটা সুখে কাঁপতে লাগল। সে আবার মুখ বাড়িয়ে রোদেলার বুকে নিজের ভালোবাসার চিহ্ন এঁকে দিতে লাগল। তারপর ওখান থেকে মুখ সরিয়ে রোদেলার ফর্সা গলায় গভীর করে চুমু দিয়ে লালচে দাগ বসিয়ে দিল। আরাব যত বন্য হচ্ছিল, রোদেলার কোমরের নাড়াচাড়া তত তীব্র হচ্ছিল। আরাবের তীব্রতা রোদেলার জন্য কোনো বাধা হয়ে দাঁড়াতে পারল না, সে তাকে সম্পূর্ণ নিজের ভেতর গ্রহণ করছিল। দুজনের এই উন্মাদনা দেখে আরাব সুখে কাঁপতে লাগল। আহ, আরাব, আমি আর ধরে রাখতে পারছি না, আমি শেষ হব। রোদেলার মাথা তখন পুরোপুরি শূন্য হয়ে গেছে, তার পুরো শরীর ঘেমে একাকার। একসাথেই হব। রোদেলার ভেতরের তীব্র বাঁধন অনুভব করে আরাব নিজের কোমরের গতি শতগুণ বাড়িয়ে দিল। সেই নিচ থেকে বন্যভাবে ধাক্কা দিতে শুরু করল। রোদেলা সহ্য করতে না পেরে আরাবের চওড়া কাঁধে নিজের নখ বসিয়ে দিল। ওখান থেকে হালকা আঁচড় লাগলেও আরাবের সেদিকে খেয়াল ছিল না। সে তার গতি আরও বাড়িয়ে দিল এবং অবশেষে দুজনে একসাথে এক তীব্র নিবিড় অনুভূতির মধ্য দিয়ে স্বর্গের চরম সীমানায় পৌঁছে গেল। আহ, ওহ, আরাবের ভেতরের সমস্ত চরম উত্তেজনা রোদেলার একদম গভীরে গিয়ে আছড়ে পড়ল এবং একই সাথে রোদেলাও নিজের ভেতরের সমস্ত রস উগরে দিয়ে শান্ত হল। উফ, তুমি আসলেই অসাধারণ, রোদেলা, আরাব রোদেলার গলায় মুখ গুজে বিড়বিড় করল। এসি চালু থাকা সত্ত্বেও দুজনের শরীর তখন ঘামে ভিজা। আপনিও দারুণ। তা এখন বলুন, আপনার টেনশন কমেছে তো? রোদেলা আদুরে গলায় জিজ্ঞেস করল। আরাব রোদেলার মুখটা নিজের হাতের মুঠোয় নিয়ে ওর ঠোঁটে আলতো করে একটা চুমু খেল। এটা কোনো কামুক চুম্বন ছিল না, কেবল এক শান্ত ও ভালোবাসার ছোঁয়া। আরাবের সেই গভীর চোখের দিকে তাকিয়ে রোদেলার বুকটা দুরুদুরু কাঁপতে লাগল। সে মনে মনে স্বীকার করল যে এই লোকটার মধ্যে এক অদ্ভুত আকর্ষণ আছে, যা এড়ানো অসম্ভব। এরপর থেকে আপনার যখনই কোনো টেনশন হবে, আমি নিজেই সেটা দূর করে দেব, রোদেলা নিজের লজ্জা ঢাকতে আরাবের গালে হাত দিয়ে বলল। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে, আরাব রোদেলার চোখের সেই লজ্জা আর ভালো লাগা স্পষ্ট দেখে ফেলেছে। আরাব নিজেও রোদেলার এই মিষ্টি হাসির কাছে হেরে যাচ্ছিল। আমার এত যত্ন নিচ্ছিস কেন? তুই কি ভুলে গেছিস আমি তোর সাথে শুরুতে কতটা খারাপ ব্যবহার করেছিলাম? একটু আধটু রাগ এখনও আছে, তবে সেটা খুব বেশি না, রোদেলা মুখ বাঁকিয়ে বলল। আরাবের ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তির হাসি ফুটে উঠল। সে সচরাচর কারো সামনে এভাবে হাসে না। ক্লাবের মালিক হিসেবে তাকে সব সময় গম্ভীর আর কঠোর থাকতে হয় যাতে বডিগার্ডরা তাকে ভয় পায়। কিন্তু রোদেলার সামনে এলেই তার সেই কঠিন মুখোশটা খসে পড়ে। শুরুতে সে কেবল রোদেলার শরীরটা চেয়েছিল, কিন্তু আজ 2 সপ্তাহ পর সে বুঝতে পারছে যে তার মনটাও এই মেয়েটার দিকে ধীরে ধীরে ঝুঁকে পড়ছে। রোদেলাও তার প্রতি একই অনুভূতি রাখে কি না, তা সে জানে না। তবে এই 2 সপ্তাহ রোদেলার সাথে কাটানো সময়গুলো তার জীবনের অন্যতম সেরা সময় ছিল। সারাদিনের কাজের ক্লান্তি আর মানসিক চাপ রোদেলার বুকে মাথা রাখলেই নিমেষেই উধাও হয়ে যায়। এটা রোদেলার শরীরের নেশা নাকি রোদেলার প্রতি জন্ম নেওয়া কোনো গভীর ভালোবাসা, আরাব নিজেও এখনও সেই প্রশ্নের উত্তর খুঁজে পায়নি। আজ রোদেলার ইউনিভার্সিটির প্রথম দিন। আরাব সত্যিই তাকে নিজে ড্রপ করতে এসেছে। রোদেলা অনেক করে রাজানকে সাথে পাঠাতে বলেছিল, কিন্তু আরাব কোনো কথাই শোনেনি। উল্টো হুমকি দিয়ে রেখেছে যে বিকেলেও সে নিজেই তাকে নিতে আসবে। এই অবস্থায় যদি রোদেলার 2 বান্ধবী দেখে ফেলে, তবে তারা নিশ্চিত সবকিছু ধরে ফেলবে। কাকে দেখানোর জন্য এত ভয় পাচ্ছিস? আরাব কিছুটা অসন্তুষ্ট গলায় জিজ্ঞেস করল।
সে অনেকক্ষণ ধরে রোদেলার ডিপার্টমেন্টের সামনে গাড়ি পার্ক করে রেখেছে, আর রোদেলা তখন থেকেই কেবল এদিক ওদিক তাকিয়ে চোরের মতো তটস্থ হয়ে আছে। এর আগে গাড়িতে আসার সময় দুজনের মধ্যে বেশ বর্ষর একটা তর্ক হয়ে গেছে। রোদেলা চেয়েছিল আরাব তাকে ইউনিভার্সিটির মেইন গেটে নামিয়ে দিক, সেখান থেকে সে লোকাল ট্রামে ভেতরে চলে আসবে। কিন্তু আরাব শোনেনি, জোর করে একবারে ডিপার্টমেন্টের সামনে গাড়ি নিয়ে এসেছে। আর এই কারণে রোদেলার মুখটা এতটুকু হয়ে আছে। আমি তো আপনাকে বলেইছিলাম মেইন গেটে নামিয়ে দিতে। কোনো প্রেমিক থাকলে কি আমি আপনার সাথে প্রায় 1 মাস ধরে থাকতাম? আমি আসলে আমার বন্ধুদের নিয়ে চিন্তিত। ওদের সামনে এখনও এই ব্যাপারটা খোলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। পরিস্থিতি তৈরি হয়নি, তা নয়, আসলে রোদেলা নিজেই বুঝতে পারছে না যে সে কিভাবে পুরো ঘটনাটা ওদের বলবে। ওই দুটো মেয়ে এমনিতেই সবকিছু খুব জটিল করে চিন্তা করে। আর তোমার মায়ের সাথে যে দেখা করার কথা ছিল, সেটা কবে করছিস? তোকে তো কিছুই করতে দেখছি না। নাকি তোর মা তোর খোঁজ নেওয়া বন্ধ করে দিয়েছে? আমি মাকে বলেছি আমাকে কিছুটা সময় দিতে। আমি আপনার সাথে সম্পর্কটা আরেকটু স্বাভাবিক করতে চাই, যাতে মা এক দেখায় বিশ্বাস করে। আরাভের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। কেন, আমাদের সম্পর্ক কি এখনও স্বাভাবিক হয়নি? একে অপরের শরীরের কোন অংশটা দেখা বাকি আছে শুনি? রোজ তোকে আদর করছি, কোনো প্রোটেকশন ছাড়াই তোকে ভোগ করছি। এর চেয়ে বেশি স্বাভাবিক আর কিভাবে হওয়া সম্ভব? রোদেলা নিজের ঠোঁট কামড়ে ধরে চুপ করে রইল। এই কথার কোনো জবাব তার কাছে ছিল না। যদিও মনে মনে সে একটা উত্তর ঠিকই জানত। আরাব রোদেলার অস্বস্তি দেখে নিজেই কথা শেষ করল। যা, এবার ক্লাসে যা। বিকেলে আমি তোকে নিতে আসব। রোদেলা গাড়ির দরজা খুলে নামতে যাবে, ঠিক তখনই আরাব ওর হাত ধরে নিজের দিকে টানল এবং রোদেলার ঠোঁটে একটা গভীর ও জোরপূর্বক চুম্বন এঁকে দিল। বাইরে গিয়ে বেশি রূপ দেখানোর চেষ্টা করবি না, মনে রাখিস। যতদিন আমার বিছানায় আছিস, অন্য কারো দিকে চোখ তুলে তাকালে আমি সহ্য করব না। আরাবের গাড়িটি রোদেলার ডিপার্টমেন্টের সামনে থেকে চলে গেল, কিন্তু রোদেলা তখনও একই জায়গায় ঠায় দাঁড়িয়ে রইল। ইদানিং সে আরাবের আচরণে বড্ড বিভ্রান্ত হয়ে পড়ছে। সে বুঝতে পারছে না এটা কি কেবলই তার মনের ভুল, নাকি আরাব সত্যিই তাকে নিয়ে বড্ড বেশি পজেসিভ হয়ে উঠছে। এই রোদেলা! একটা চড়া গলার চিৎকার শুনে রোদেলার ভাবনায় ছেদ পড়ল। সে চোখ পিটপিট করে তাকিয়ে দেখল, তার 2 বান্ধবী তিথি আর অন্তু কিছুটা দূরে দাঁড়িয়ে তীব্র চোখে তার দিকে তাকিয়ে আছে। রোদেলা মনে মনে প্রচণ্ড ভয় পেয়ে গেল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু সে বাইরে সেটা প্রকাশ করতে দিল না। তোরা কখন এলি? রোদেলা আমতা আমতা করে বলল। তোকে কে ড্রপ করতে এসেছিল রে? তিথি রোদেলার ডান পাশে এসে দাঁড়ালো আর অন্তু এসে দাঁড়ালো বাঁ পাশে। দুজনে যেভাবে তাকে ঘিরে ধরেছে, আজ আর পালানোর কোনো পথ নেই। ওরা নিশ্চয়ই গাড়ির ভেতরের সবকিছু দেখে ফেলেছে। চল, আমাদের চেনা জায়গায় গিয়ে বসি, সেখানেই কথা হবে, রোদেলা কোনোমতে বলল। 3 বান্ধবী গিয়ে বসল ক্যাম্পাসের সেই চেনা পাথরের বেঞ্চে। তবে 3 বান্ধবী একে অপরের দিকে তাকিয়েছিল। কথাটা পুরোপুরি ঠিক। তুই কি জানিস তুই কার সাথে খেলছিস? এবার শান্ত স্বভাবের অন্তু কিছুটা রেগে গিয়ে বলল। জানি, এটা জাস্ট একটা সাময়িক ব্যাপার। তাছাড়া আরাব আমাকে কথা দিয়েছে যে সে আমার মায়ের ওই বিয়ের চক্রান্ত থেকে বাঁচতে সাহায্য করবে। এখানে আমাদের দুজনেরই পারস্পরিক লাভ আছে, তাই তোরা এত সিরিয়াসলি নিস না। লাভের নামে তুই নিজের সর্বনাশ করছিস, রোদেলা। আরাব কোনো সাধারণ মানুষ নয়, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। তুই কি ওর ব্যাকগ্রাউন্ড জানিস না? তিথি কপালে হাত দিল। সে নিজের বয়ফ্রেন্ড আবিরের কাছ থেকে আরাবের ব্যাপারে অনেক কিছু শুনেছে। তার বান্ধবী যে এভাবে ওই মাফিয়ার বিছানায় চলে যাবে, সে ভাবতেও পারেনি। আমার ওর প্রতি কোনো ফিলিংস নেই। আর তাছাড়া সে আমাকে 2 বার বড় বিপদ থেকে বাঁচিয়েছে। সে আমাকে চেয়েছিল, আর আমি নিজের ইচ্ছায় তার কাছে গেছি। শোন, তোরা প্লিজ আমার এসব নিয়ে টেনশন করিস না। রোদেলা ওদের শান্ত করার চেষ্টা করল। অন্তু একটা দীর্ঘশ্বাস ফেলল। তার খুব ভয় হচ্ছিল, তিথির অতীতের সেই যন্ত্রণাদায়ক ইতিহাস যেন রোদেলার জীবনেও ফিরে না আসে। তিথিও শুরুতে আবিরের সাথে কেবল শারীরিক সম্পর্কে জড়িয়েছিল, পরে মন দিয়ে ফেলায় মরতে বসেছিল। আবিরের মনে রোদেলার বান্ধবীর জন্য জায়গা ছিল বলে শেষমেশ গল্পটা সুখের হয়েছে, কিন্তু রোদেলার কপালে সেই সুখ নাও থাকতে পারে। এত বছরের বন্ধুত্বে অন্তু ভালো করেই জানে, রোদেলা বাইরে নিজেকে যতই শক্ত দেখাক না কেন, ভেতর থেকে সে বড্ড দুর্বল।
হুম, যা হওয়ার তো হয়েই গেছে। এখন বারণ করলেও তুই শুনবি না। কিন্তু একটা কথা মনে রাখিস, কেবল বিছানার সঙ্গী হয়ে থাকা মেয়েদের শেষটা কখনো ভালো হয় না। আমরা তোর ভালো চাই বলেই বলছি, আমরা চাই না তুই কোনো পুরুষের জন্য পড়ে বসে বসে কাঁদিস। রোদেলা বন্ধুদের ভালোবাসাটা বুঝতে পারছিল, কিন্তু সে নিজেকে শক্ত রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল। এই সামান্য সম্পর্ক তাকে ভাঙতে পারবে না। আচ্ছা, প্রোটেকশন নিচ্ছিস তো? প্রিয়াঙ্কা আপুর অবস্থা দেখিসনি? বিয়ে ছাড়া প্রেগন্যান্ট হয়ে কত ঝামেলা হলো। ভাগ্যিস বাঘ ভাইয়া ওকে ভালোবাসত তাই রেসপন্সিবিলিটি নিয়েছে, নয়তো সিঙ্গেল মাদার হতে হতো। তিথি মনে করিয়ে দিল। রোদেলা শুধু মাথা নাড়ল, সে আর বলতে পারল না যে সে বার্থ কন্ট্রোল পিল খাচ্ছে। কারণ এতে বন্ধুরা ভাববে সে নিজে থেকেই আরাভের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে কমফোর্টেবল। সকালের ক্লাস শেষ করে 3 বান্ধবী দুপুরের খাবার খাওয়ার জন্য ক্যাফেটেরিয়ার দিকে রওনা হল। কিন্তু সেখানে ছাত্রছাত্রীদের এত ভিড় ছিল যে বসার মতো কোনো টেবিল খালি ছিল না। ক্যাম্পাসে খাওয়ার কোনো পরিবেশ নেই। চল বাইরে কোথাও যাই, তিথি বিরক্ত হয়ে বলল। বাইরে গিয়েই খাই। আমাদের হাতে 2 ঘন্টা সময় আছে, লাঞ্চ সেরে আরামেই ফিরতে পারব। অন্তু সহমত পোষণ করল। তাহলে গেটের সামনের ওই ভাতের হোটেলটায় চল, বেশি দূরে যেতে হবে না, রোদেলা বলল। সিদ্ধান্ত অনুযায়ী তারা ট্রামে চড়ে ইউনিভার্সিটির মেইন গেটের সামনে চলে এল। কিন্তু এসে দেখল, সেই হোটেলের ভেতরেও ক্যাফেটেরিয়ার মতোই গিজগিজ করছে ভিড়। ধুর, আজ কি কপালে খাওয়া নেই? অন্তু আফসোস করল। রোদেলা, পেছনে থেকে একটা চেনা অচেনা পুরুষের কণ্ঠ শুনে রোদেলা ঘুরে তাকাল। এই ইউনিভার্সিটিতে তাকে এভাবে ডাকার মতো পুরুষ কে হতে পারে? তাকতেই রোদেলার চোখে পড়ল আরাভের ক্লাবের সেই হ্যান্ডসাম বারটেন্ডারকে। তাকে দেখা মাত্রই রোদেলার মনে পড়ে গেল সেই রাতের কথা। ছেলেটি রোদেলার দিকে তাকিয়ে হাত নাড়িয়ে হাসল, কিন্তু রোদেলা রেগে আগুন হয়ে সরাসরি তার দিকে এগিয়ে গেল। খুব ভালো হলো তোমার দেখা পাওয়া গেল। ওই দিন তুমি আমার সাথে কি করার চেষ্টা করছিলে, বলবে? রোদেলা চেঁচিয়ে বলল। হোটেলের ভেতরে থাকা বাকি সব মানুষ রোদেলার দিকে হা করে তাকিয়ে রইল, কিন্তু রোদেলা সেদিকে পাত্তা দিল না। তার মাথায় তখন কেবল সেই রাতের রাগ কাজ করছিল, যখন এই ছেলেটি তাকে জোর করে নিয়ে যাচ্ছিল এবং আরাভ এসে তাকে বাঁচায়। কি করেছি আমি? ছেলেটি অবাক হওয়ার ভান করল। বেশি ভালো সাজার নাটক করো না। আরে আপনি এসেই আমার ওপর চড়াও হচ্ছেন কেন? দয়া করে একটু বুঝিয়ে বলবেন কি হয়েছে? ছেলেটি নিজের সিট থেকে উঠে দাঁড়াল। সে জানতে চাইল রোদেলার এত রাগের কারণ কি। ওই দিন ক্লাবে আমি যখন নেশায় চুর ছিলাম, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছিলে? রোদেলার 2 বান্ধবী তার 2 হাত ধরে রাখল যাতে সে রেগে গিয়ে ওই জুনিয়র ছেলেটাকে থাপ্পড় না মেরে বসে। ওহ, ক্লাবের কথা বলছেন? আপনি সেদিন বড্ড বেশি ড্রিঙ্ক করেছিলেন, তাই আমি আপনাকে জাস্ট ওখান থেকে বের করে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলাম। এর বাইরে আর কিছু না। মিথ্যে বলো না। তুমি যদি খারাপ কিছু না করতে চাইতে, তবে আরাব ভাইয়া কেন এসে আমাকে তোমার হাত থেকে বাঁচাতো? রোদেলার কথা শুনে ছেলেটির ঠোঁটের কোণে একটা রহস্যময়ী হাসি ফুটে উঠল। সে মনে মনে ভাবল, আরাব ভাইয়া পরিস্থিতিটা এমনভাবেই সাজিয়েছিলেন যাতে রোদেলা তাকেই খলনায়ক ভাবে। তাহলে তো খুবই ভালো হলো। চলুন আমরা সবটা পরিষ্কার করি। আপনি আমাকে অনেক বড় ভুল বুঝছেন, রোদেলা। তিথি আর অন্তু পাশে দাঁড়িয়ে ছেলেটির মুচকি হাসি দেখছিল। ওরা মনে মনে ভাবল, ওদের বান্ধবীর কপালে এবার বোধহয় একটা কিউট আর হ্যান্ডসাম ছোট বয়সের ছেলে জুটতে চলেছে। আমাকে নাম ধরে ডাকবে না, তোমার সাথে আমার কোনো খাতির নেই, রোদেলা চোখ রাঙাল। আচ্ছা ম্যাম, নাম ধরে না ডাকলে কি বলে ডাকব বলুন? ছেলেটি একটু দুষ্টুমি করে বলল। এখানে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, আর পেটে খিদেও পেয়েছে। এখানে এসব আলোচনা করা যাবে না, চল বাইরে কোথাও বসি, তিথি বুদ্ধি দিল। সবাই একমত হয়ে হোটেল থেকে বেরিয়ে কাছেই একটা নিরিবিলি ক্যাফেতে গিয়ে বসল। এবার বলো, সেদিন আমি যখন সেন্সলেস ছিলাম, তখন ঠিক কি ঘটেছিল? একদম ডিটেইলসে বলবে। যদি বুঝতে পারি একটাও মিথ্যে বলেছ, তবে তোমার একদিন কি আমার একদিন। রোদেলা আঙুল উঁচিয়ে হুমকি দিল। রোদেলা মারমুখী ভঙ্গিতে কথা বললেও, ছেলেটি তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে মিটিমিটি হাসছিল। রোদেলার মনে হলো ছেলেটা কি পাগল নাকি। সব বলার আগে এটা ঠিক করুন যে আমি আপনাকে কি বলে ডাকব। নয়তো আবার ভুল সম্বোধন করে ফেলব। ছেলেটি টেবিলে ঝুঁকে এল। আপু বলে ডাকবে। আমি তোমার চেয়ে বয়সে বড়, রোদেলা মুখ ঘুরিয়ে বলল।
কিন্তু ছেলেটি রোদেলার মুখের একদম কাছে নিজের মুখটা নিয়ে এসে ফিসফিস করে বলল, কিন্তু আমি আপনার সাথে ভাই বোনের সম্পর্ক তৈরি করতে আসিনি। তাই আমি আপনাকে আগের মতোই নাম ধরেই ডাকব। এই, একদম বাড়াবাড়ি করবে না বলে দিচ্ছি। রোদেলা চোখ রাঙাল। তিথি আর অন্তু পাশে বসে মুচকি মুচকি হাসছিল। এই জুনিয়র ছেলেটাকে ওদের দুজনেরই বেশ পছন্দ হয়েছে। বয়সে ছোট হলে কি হবে, রোদেলার মতো তেজস্বী মেয়েকে সে বিন্দুমাত্র ভয় পাচ্ছে না, উল্টো বেশ মজা করে গুছিয়ে কথা বলছে। আমি বাড়াবাড়ি করছি না, রোদেলা। সেদিনই তো আমি আপনাকে বলেছিলাম যে আমি আপনাকে লাইন মারছি। আপনি নেশার ঘোরে ছিলেন বলে হয়তো মনে নেই। তবে আপনাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথাটা একদম সত্যি। আপনি নিজেই আমাকে গাড়ির চাবি দিয়ে বাড়ি পৌঁছে দিতে বলেছিলেন। কিন্তু আমি যখন আপনাকে নিয়ে বের হচ্ছিলাম, ঠিক তখনই আরাব ভাই আর ওনার বডিগার্ডরা এসে পথ আটকায়। অনিক অত্যন্ত আন্তরিকভাবে হাসল, কিন্তু রোদেলা এমন ভাব করল যেন সে তার কথায় বিন্দুমাত্র পাত্তা দিচ্ছে না। অনিক আবার বলতে শুরু করল, আমি কিন্তু আরাব ভাইকে পরিষ্কার বলেছিলাম যে আমি কোনো খারাপ উদ্দেশ্যে আপনাকে নিয়ে যাচ্ছি না, জাস্ট বাড়ি পৌঁছে দেব। কিন্তু উনি আমার কোনো কথাই শুনলেন না, উল্টো আমাকেই দোষী বানিয়ে চাকরি থেকে বের করে দিলেন। কারণ তোমাকে দেখতে মোটেও বিশ্বাসযোগ্য মনে হয় না। সেই জন্যই ভাইয়া ওমনটা ভেবেছিলেন। তবে আমি যে তোমার কথা 100 ভাগ বিশ্বাস করছি, তা কিন্তু নয়। বাকিটা সময়ে দেখা যাবে। আর ভাইয়া সেদিন যা ভেবেছিলেন তা মোটেও ভুল ছিল না। আমি নেশায় চুর ছিলাম, এই অবস্থায় অপরিচিত একজনের সাথে আমার যাওয়াটাই উচিত হয়নি। তাছাড়া আরাব ভাইয়া যে আপনাকে ওভাবে নিজের রুমে নিয়ে গেলেন, ওনার সাথে কি আপনার খুব চেনা জানা ছিল? অনিক বাঁকা হাসল। অনিকের এই প্রশ্নে রোদেলা একেবারে থমকে গেল। সে মনে মনে তর্ক করতে চাইলেও মুখে কোনো কথা সরল না। বান্ধবীর এমন অবস্থা দেখে তিথি আর অন্তু খিলখিল করে হেসে উঠল। রোদেলা ওদের দিকে রাগী চোখে তাকালো যাতে ওরা হাসা বন্ধ করে। মনে মনে ভাবল, এই ছেলেটা তো দেখছি কথায় কথায় ম্যাজিক দেখাচ্ছে। কিন্তু আফসোস, রোদেলার ছোট বয়সের ছেলে একদম পছন্দ নয়। আমি কিন্তু এত সহজে হাল ছাড়ব না। আমার এনার্জি কিন্তু আরাব ভাইয়ের চেয়ে অনেক বেশি। যদি আমাদের মধ্যে সত্যি সত্যি লড়াই হয়, আপনার কি মনে হয় কে জিতবে? অনিক চোখ মারল। হা হা হা। এবার আর তিথি আর অন্তু নিজেদের হাসি চেপে রাখতে পারল না, ওরা জোরে হেসে উঠল। তোরা দুজন এবার থামবি, আমি কিন্তু মোটেও মজা পাচ্ছি না। বন্ধুদের ওপর চিল্লে উঠে রোদেলা নিজের লজ্জা ঢাকার চেষ্টা করল। ছেলেটা যেভাবে একনাগারে ফ্লার্ট করে যাচ্ছে, তাতে ওর গাল দুটো এমনিতেই লাল হয়ে উঠছিল। তুমি যদি লাইন মারতে চাও তো মারো, কিন্তু আগেই বলে রাখছি, শুধু শুধু সময় নষ্ট হবে। আমার ছোট বয়সের ছেলে একদম পছন্দ নয়। তাই নাকি? আপনার কি মনে হয় না আরাব ভাইয়া আপনার চেয়ে বড্ড বেশি বড়? উনি আপনার চেয়ে প্রায় 10 বছরের বড়। আর আমি আপনার চেয়ে মাত্র 2 বছরের ছোট, এটাকে তো ছোট দেখায়ও না, অনিক যুক্তি দিল। অনিক ভালো করেই জানত যে আরাব রোদেলার প্রেমে পড়েছে, নইলে সে এভাবে নিজে এগিয়ে এসে মেয়েটাকে উদ্ধার করত না। তবে আরাবের মতো একজন অনুভূতিহীন মানুষ হয়তো এখনও নিজে বুঝতে পারেনি যে সে অলরেডি এই শিকারের জালে নিজে জড়িয়ে পড়েছে। এবার তুমি আসতে পারো, আমরা খাবার খাবো। রোদেলা কোনো জবাব না পেয়ে সরাসরি তাড়িয়ে দেওয়ার চেষ্টা করল। কিন্তু অনিকের মতো একগুঁয়ে ছেলে এত সহজে যাওয়ার পাত্র নয়। সে পকেট থেকে নিজের ফোনটা বের করে রোদেলার সামনে এগিয়ে দিল। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিন। ফেসবুক বা ইনস্টাগ্রাম ছাড়া অন্য কিছু দেবেন। কারণ ওই দুটো আমার কাছে অলরেডি আছে। দেব না, বললাম না, শুধু শুধু সময় নষ্ট করছিস। রোদেলা সোজা জানিয়ে দিল। আচ্ছা, ঠিক আছে, না দিলে সমস্যা নেই। কারণ আপনি অলরেডি ফেসবুকে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিয়েছেন। আর হ্যাঁ, ব্লক করার কথা মাথায়ও আনবেন না, কোনো লাভ হবে না। আমাদের ডিপার্টমেন্ট দুটো খুব কাছাকাছি, আমি যখন খুশি আপনার সামনে এসে হাজির হতে পারব। অনিক হাসি মুখে উঠে দাঁড়াল। রোদেলা নিজের রাগ চরমভাবে চেপে রাখল। ওদিকে তার দুই বান্ধবী যেভাবে অনিকের পক্ষ নিয়ে মজা নিচ্ছে, তা দেখে ওর আরও বেশি জ্বলে যাচ্ছিল। তবে মনে মনে সেও স্বীকার করল যে ছেলেটা দেখতে আসলেই বেশ হ্যান্ডসাম। অনিক ক্যাফে থেকে বিদায় নেওয়ার পর ঠিক যা ভাবা গিয়েছিল তাই হল। তিথি আর অন্তু দুজনে মিলে রোদেলাকে নিয়ে অনিকের নামে গুণগান গাইতে শুরু করল। ছোট ছেলের সাথে প্রেম করার মজাই আলাদা রে। দেখলি কেমন চটপটে আর এনার্জেটিক? তোর ওই খিটখিটে বুড়ো আরাবের চেয়ে এই ছেলে অনেক ভালো। তিথি চোখ টিপল।
একদম সত্যি। আর ছেলেটা দেখতে কি কিউট। তুই যদি ওর সাথে প্রেম করিস, ও তোকে মাথায় করে রাখবে। এক্কেবারে বাধ্য কুকুরের মতো তোর পিছু পিছু ঘুরবে। উফ তিথি, আমার তো ভেবেই গায়ে কাটা দিচ্ছে। অন্তু বলল, তোরা এবার থামবি, আমি বলে দিয়েছি মানে ওটা বন্ধ। রোদেলা গম্ভীর গলায় বন্ধুদের থামাল। অনিকের প্রতি তার মনে কোনো বিশেষ অনুভূতি ছিল না এবং সে সেটা তৈরি করতেও চায় না। নাকি তুই অলরেডি আরাবকে মন দিয়ে বসে আছিস? সেই জন্য এই কিউট ছেলেটাকে পাত্তাই দিচ্ছিস না? তিথি সন্দেহের চোখে তাকাল। কি সব যা তা বলছিস? মন দেওয়ার কি আছে? আমাদের মধ্যে সম্পর্কটা কেবল শরীরের। রোদেলা আমতা আমতা করল। আমার চোখের দিকে তাকিয়ে কথা বল, রোদেলা। কথা বলার সময় চোখ অন্যদিকে ঘোরাচ্ছিস কেন? ডাল মে কুচ কালা হ্যায়। লোকটার বিছানার জাদু কি এতটা করা যে তুই অন্য কারো দিকে তাকাতেই পারছিস না? তিথি জেরা করল। যদি বিছানার লড়াইয়ের কথা বলতে হয়, তবে রোদেলা মনে মনে স্বীকার করতে বাধ্য যে আরাব এই কাজে চরম ওস্তাদ। তার স্ট্যামিনা আর বন্যতা সাধারণের চেয়ে অনেক বেশি। রোদেলা বুঝতে পারে না যে সে কি প্রথমবার এই সুখের স্বাদ পেয়েছে বলে এতটা আসক্ত, নাকি পুরুষটা আরাব বলেই সে নিজেকে সামলাতে পারে না। তবে এই সব লজ্জাজনক কথা বন্ধুদের সামনে স্বীকার করার মতো সাহস তার ছিল না। কি হলো, চুপ করে আছিস কেন? বন্ধুদের ব্যাপারে তো বড় বড় জ্ঞান দিস, এখন নিজের বেলায় মুখ বন্ধ কেন? সাবধান করে দিচ্ছি, পরে যদি এই সম্পর্কের জন্য বসে বসে কাঁদতে হয়, আমরা কিন্তু তোর চোখের জল মুছতে আসব না। ঠিক তখনই রোদেলার ফোনটা ব্যাগের ভেতর কেঁপে উঠল। স্ক্রিনের দিকে তাকাতেই দেখল আরাবের নাম ভাসছে। বন্ধুদের দিকে একবার তাকিয়ে সে ফোনটা রিসিভ করল। হ্যাঁ ভাইয়া, কখন ছুটি তোর? ওপাশ থেকে আরাবের গম্ভীর গলা ভেসে এল। 4টেই। দুপুরের খাবার খেয়েছিস? হ্যাঁ, বাইরে একটা ক্যাফেতে বসে খাচ্ছি। ডিপার্টমেন্টের ক্যাফেটেরিয়ায় বড্ড ভিড় ছিল। আপনি এত মাঝসময়ে ফোন করলেন যে? ফ্রি আছেন নাকি? কেন, কার সাথে আছিস যে আমার ফোন করা পছন্দ হচ্ছে না? রোদেলা মনে মনে চোখ কপালে তুলল। কোনো অফিসিয়াল রিলেশনশিপ না থাকা সত্ত্বেও এই লোকটা যেভাবে কথা বলে, মনে হয় যেন তার ওপর পুরো অধিকার খাটাচ্ছে। যদি সত্যি কোনো সম্পর্ক থাকত, তবে সে তো রোদেলার বাইরে যাওয়াও বন্ধ করে দিত। বড্ড বেশি পজেসিভ। বন্ধুদের সাথেই আছি, লাঞ্চ করছি। আপনি খেয়েছেন? না, আমি তোর জন্য অপেক্ষা করছি। বিকেলে তোকে নিতে আসব, তারপর দুজনে একসাথে বাইরে কোথাও ডিনার করব। আচ্ছা, আমি অপেক্ষা করব, রোদেলা বলল। ফোন রাখার পর থেকে তিথি আর অন্তু দুজনে এমনভাবে রোদেলার দিকে তাকিয়েছিল যেন তারা এখনই ওর মনের ভেতর ঢুকে সবটা দেখে নেবে। কথাবার্তা শুনে তো মনে হলো পুরো স্বামী স্ত্রী। আর তুই আমাদের বলছিস তোদের মধ্যে কিছু নেই? একজন সাধারণ বিছানার সঙ্গীর জন্য কেউ এত কেয়ার দেখায় না রে। আমার মনে হয় তোদের এবার রিলেশনশিপে চলে যাওয়া উচিত, অন্তু মন্তব্য করল। কিসের রিলেশনশিপ? তোরা বড্ড বেশি ভাবিস। জলদি খেয়ে চল, ক্লাসের সময় হয়ে যাচ্ছে। রোদেলা কথা কাটল। কিন্তু তিথি আর অন্তুর সেই সন্দেহী চাউনি থেকে সে সহজে মুক্তি পেল না। বিকেলের শেষ ক্লাসটা শেষ হতেই আরাবের টেক্সট এল যে সে বাইরে অপেক্ষা করছে। রোদেলা আর দেরি না করে দ্রুত নিজের ব্যাগ গুছিয়ে চলে গেল। তিথি আর অন্তু শুধু দীর্ঘশ্বাস ফেলে ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। ওরা বুঝতে পারছিল যে সামনে একটা বড় ঝড় আসতে চলেছে। এখনও বলছে কোনো ভালোবাসা নেই, কেবল শরীর। দেখলি অন্তু, আমাদের ফেলেও কেমন দৌড়ে চলে গেল। ছেলেটার মোহে ও পুরো অন্ধ হয়ে গেছে। ও যে ওই খতরনাক আরাবের প্রেমে পড়বে, আমি ভাবতেও পারিনি, তিথি বলল। আমাদের কি আবির ভাইয়াদের এই বিষয়ে কিছু জানানো উচিত? আমার মনে হয় এখন না বলাই ভালো। রোদেলা যখন নিজে কমফোর্টেবল হবে, তখনই সবাইকে জানাক, অন্তু বলল। ওরা তিনজন বহু বছরের বন্ধু। তাই কেউ নিজে থেকে কিছু না জানালে অন্য কেউ সেটা বাইরে ছড়ায় না। এই বিশ্বাসের কারণেই ওদের বন্ধুত্ব আজও এতটা মজবুত। গাড়িতে উঠেই রোদেলা জিজ্ঞেস করল, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন? আরাব কোনো জবাব দিল না, চুপচাপ গাড়ি স্টার্ট দিল। তার এই শান্ত ভাব দেখে রোদেলা ওর দিকে তাকাল। কি হয়েছে আপনার? ইউনিভার্সিটিতে কেউ তোকে লাইন মারার চেষ্টা করেছে? আরাব ঠান্ডা অথচ গম্ভীর গলায় জিজ্ঞেস করল। তার মুখের অভিব্যক্তি দেখে কিছু বোঝার উপায় ছিল না। কেউ লাইন মারল না মারল তাতে আপনার কি? আমি তো কাউকে পাত্তা দিইনি। রোদেলা হালকা করার চেষ্টা করল। হঠাৎ করেই আরাব গাড়িটা একপাশে থামিয়ে রোদেলার মুখটা নিজের দিকে ঘুরিয়ে এক তীব্র চুম্বনে মেতে উঠল।
তাদের জিভ একে অপরকে স্পর্শ করল। আরাভের এই আকস্মিক ও বন্য চুম্বনে রোদেলার দম আটকে আসছিল। সে আলতো করে আরাভের বুকে ধাক্কা দিল। এখানে এসব করবেন না, এটা ইউনিভার্সিটি ক্যাম্পাস। রোদেলা নিজেকে ছাড়িয়ে নিয়ে হাঁপাতে হাঁপাতে বলল। আরাভের চোখের বন্যতা দেখে সে বুঝতে পারছিল যে তার ভেতর আবার কামনার আগুন জ্বলে উঠেছে। জানি, আরাভ শান্ত গলায় বলল এবং আবার গাড়ি চালানো শুরু করল। গাড়ির ভেতর এক অদ্ভুত নীরবতা নেমে এল, কেবল দুজনের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। রোদেলা জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল। সে আরাভের এই রূপটা বুঝতে পারছিল না, মুখে কিছু বলছে না কিন্তু আচরণে পুরো ঈর্ষা প্রকাশ পাচ্ছে। হঠাৎ রোদেলার ফোনে একটা চ্যাটের নোটিফিকেশন এল। স্ক্রিন অন করতেই সে দেখল অনিক তাকে মেসেজ পাঠিয়েছে, যে ছেলেটা বলেছিল সে তাকে পটিয়েই ছাড়বে। মেসেজটা দেখে রোদেলার সেই রাতের কথা মনে পড়ে গেল। আসলে ভাইয়া, সেদিন কিন্তু আপনি একটা মস্ত বড় ভুল বুঝেছিলেন। আপনার ক্লাবের ওই বারটেন্ডার ছেলেটি আমাকে কোনো খারাপ উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল না, সে জাস্ট আমাকে বাড়ি পৌঁছে দিতে চেয়েছিল। আরাভ গাড়ি চালানো অবস্থাতেই এক পলক রোদেলার দিকে তাকাল। তার মনে একটা খটকা লাগল, এই মেয়েটি এই কথা আজ হঠাৎ কেন বলছে? ছেলেটা কি তবে এই ইউনিভার্সিটিতেই পড়ে? তুই কি করে জানলি? আরাভ জিজ্ঞেস করল। আজ ওর সাথে আমার দেখা হয়েছিল। ও আমার ইউনিভার্সিটিতেই পড়ে। আরাভ মনে মনে যা ভেবেছিল, ঠিক তাই হল। আর তুই ওর কথা বিশ্বাস করলি? পুরুষ মানুষকে এত সহজে বিশ্বাস করতে নেই, রোদেলা। একজন মাতাল মেয়েকে ওভাবে একা নিয়ে যাওয়ার পেছনে কোনো ভালো উদ্দেশ্য থাকে না। তুই যেভাবে ছোট জামা পরেছিলি, যে কারো মনেই পাপ আসতে বাধ্য। আপনার মতো, আপনিও কি সেদিন আমার সাথে ওই একই উদ্দেশ্যে খারাপ কিছু করতে চেয়েছিলেন? রোদেলা কটাক্ষ করল। হ্যাঁ, আমি স্বীকার করছি, তোর ওই নগ্ন শরীরটা এতটাই প্রলোভন তৈরি করেছিল যে তোকে ভোগ করার ইচ্ছা আমার মনে জাগবেই। আর তোর বিছানার লড়াইয়ের স্ট্যামিনাও তো সাধারণ নয়। সত্যি বলতে, ইদানিং আমি সারাদিন শুধু তোর ওই শরীরের কথাই ভাবি, যার কারণে আমার কাজেও মন বসে না। আপনি বড্ড বেশি নোংরা চিন্তা করেন। এমন করছেন যেন জীবনে কখনো কোনো মেয়ের সাথে ঘুমাননি। রোদেলা লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নিল। চলবে।